এটা পেলেন কিনা এই এই পুরস্কারটা সেটাও কিন্তু ভাবার বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে আমাদের একজন ফরেন মিনিস্টার দরকার। যার সামনে কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু অনেক বড়, বড় চ্যালেঞ্জ আছে। এই যে একটা চ্যালেঞ্জ তো আপনার এই গঙ্গা চুক্তি রিনিউ করবেন কিভাবে? আপনি কিভাবে রিনিউ করবেন? কোন টার্মস এ রিনিউ করবেন? নাকি রিনিউ তারা করবে না? অ্যা এটা বিশাল এর জন্য যেভাবে আগানো দরকার আমি তো সেই ধরনের কোন দেখি না। অ্যাক্টিভিটি সেভাবে দেখা যাচ্ছে না। বা তাদের প্ল্যানিং কি? এটা যদিও তারা প্ল্যানিং টা কখনোই বলে না। জেআরসি সবসময় সিক্রেসি রাখে। কিন্তু এখানে তো ফরেন মিনিস্টারের অ্যা বড় রকমের দুতিয়ালি করতে হবে। সেখানে যদি উনি ওই নিউ ইয়র্কে পড়ে থাকেন উনার সাথে যাইয়ে তো জয়শঙ্কর দেখা করবে না এইসব বিষয় নিয়ে। তো এই একটা চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে এই সামনে। আরেকটা হলো যে অরিজিনালি উনি বাংলাদেশে যে ঢুকলেন যে বিষয়টা নিয়ে রোহিঙ্গা ইস্যু কি হলো? ২ বছর হয়ে গেল কিন্তু। ২ বছর আগেই উনাকে আনা হয়েছিল যে উনি হাই হাই কমিশনার ফর রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা এই ধরনের একটা বিষয়। সে সমস্যা তো সমাধান হয়ই নাই। বরং উনি আসার পরে আরো নাকি ১ লক্ষ রোহিঙ্গা বেশি আসছে। আর যেটা যে পলাশ সাহেব বলে গেলেন সেটাও তো ভয়ংকর বিষয় যে হুম, তারা গ্রেটার আ এনশিয়ান্ট রাখাইনেরই দেখে। এট দ্য সেম টাইম এশিয়ানি দেখে আমরাও তো দেখি যে রাখাইন ছিল এই বাংলার অংশ। রাখাইন এরা বাংলার নামও রাখতো। ইসের আমরাও তো দেখতে পারি। অ্যাকচুয়ালি যে এই যে আরাকান আর্মি নিয়া যখন হলো তখন কিন্তু আমরা বেশ আলোচনা করছি। আরাকান আর্মির সাথে ওই সময় একটা চুক্তি করা উচিত ছিল কঠিনভাবে যে তুমি রোহিঙ্গাদেরকে যদি না নেও তাহলে আমি তোমাদের এদিকে থাকতে দেব না। বাংলাদেশে সেই সামরিক শক্তি আছে। সেই সামরিক শক্তি বাংলাদেশের এখনো আছে। কিন্তু সেটা তো করা হয় নাই। আপনি শেখ হাসিনা যে ক্ষতিটা করে গেছে, যে সময় রোহিঙ্গারা দলে, দলে আসতেছিল, সে সময় যদি নাফ নদীর পাড়ে যদি আমাদের সেনাবাহিনী বা বিজিবি কে নিয়োগ করা হইতো, তাহলে কিন্তু ওরা থাকতো নো ম্যানস ল্যান্ডে। নো ম্যানস ল্যান্ড তারা ঢুকতে পারতো না। নো ম্যানস ল্যান্ডে থাকতো, নো ম্যানস ল্যান্ডের ভিতর দিয়া ওই এনজিওরা আসতো, জাতিসংঘ আসতো। কিন্তু সেটা করা হইল না। তাদেরকে আনা হইল যে কি তাদেরকে খাওয়ানো হবে। ১৬ কোটিকে খাওয়াইতে পারলে আরো ১০ লক্ষকে খাওয়াইতে পারবে না। এটা ছিল একটা নাইভ একটা মানে জাতির সাথে এক ধরনের প্রতারণা করা। একেবারে বেকুবের মতো কাজ। মানে বাংলা ভাষায় বলতে গেলে এটা বেকুবের মতো কাজ হয়েছে। ওই সময় তাদেরকে স্টপ করায় দেওয়া উচিত ছিল। যে রোহিঙ্গারা একবার তো আসছিল 1976 কিংবা 7 এর দিকে লাখখানিক রোহিঙ্গা আসছিল। সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে ডিপ্লয় করে তারা কিন্তু ফেরত গেছিল। তাদের কিন্তু কিছু থেকে গেছে। তাদেরকে ফেরত দিতে পারছে। কিন্তু আমাদের এইখানে এই শেখ হাসিনার নীতিটা যে মানবিক নীতি, এরা তো এখন নিচ্ছে না। আপনার কয়টা এই যে গত ১০-১৫ বছরে কয়টা রোহিঙ্গাকে আপনি রিপ্যাট্রিয়েট করতে পারছেন? তাদের কোনো কায়দাই নাই। কিন্তু যদি আরাকান আর্মি এইখানে তারা বাধা সৃষ্টি করে, সেখানে কিন্তু বাংলাদেশের একটাই ছিল যে একটা সময় ছিল আরাকান আর্মি তাদের সকল সাপ্লাই বাংলাদেশ থেকে নিত। তারা তো ওইদিকে যেতে পারত না। তো যাই হোক এখন দেখা যাক কি হয়। আর ব্রিগেডিয়ার জিয়া হাসানের যে এই পয়েন্টটা সেটা বলব না যে রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। বলব যে অ্যা সরকারের সরকারের জন্য ক্ষতিকর হবে বিশাল। যদি তার কোনো একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি না থাকে। গ্র্যান্ড স্ট্র্যাটেজির একটা অংশই হওয়া উচিত। একটা অংশই হওয়া উচিত যে ইকোনমিকে রিকভার করা, বেকারত্ব। যে বেকারগুলি, এই বেকারগুলি করবে না কেন? আপনার ওই চাঁদাবাজি করবে না কেন? তাদের কিছু করার নাই। আপনার যে লক্ষ, লক্ষ লোক যে ফুটপাতে বেচাকেনা করে কেন করে? এরা কি মনের ইচ্ছায় করে? আনন্দে করে? বৃষ্টি, রোদ তাদের কিছু করার নাই। ইউ ক্যানট ক্রিয়েট এনি জব। তুমি আমরা শুধু বলি যে মিডল ইস্টে যাও, এইখানে যাও, সেইখানে যাও। এটা একটা রং পলিসি। ইউ হ্যাভ টু ক্রিয়েট জবস। আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনতে হবে। তার জন্য বড় ধরনের একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। এট দ্য সেম টাইম আমাদের যে এই কৃষি আমাদের কৃষি পরিবেশ যে ধ্বংস করে দিচ্ছে ভারত যে এই চারিদিকে পানিকে জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে যে পানিকে তারা ঠিক সুখ কালে তা দেয় না, বর্ষাকালে বেশি দেয় দিয়ে ফ্লাড করায় দেয়, অনেক কিছু ক্ষতি করে। সেজন্য পানির ব্যাপারে আমাদেরকে একটা সভরেনিটি আনতে হবে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণতা হইতে হবে। বর্ষাকালের পানি ধরে রাখতে হবে, যেটা যে পদ্মা ব্যারেজটা করতেছে একটা ভালো উদ্যোগ নিচ্ছে। এটাকে ছোট ছোট বিভিন্ন জায়গায় যদি এইভাবে নদীগুলিকে আপনার এই স্টোরেজ হিসেবে
ডিস্ট্রিবিউটেড স্টোরেজ চেইন করে আমরা আমাদের ইকোলজিটাকে মেনটেন করতে পারি, কৃষিটাকেও মেনটেন করতে পারি, স্যালারিটি ইনক্লুশনটা বন্ধ করতে পারি। এই ধরনের যদি কিছু কাজ আমরা করে একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে যাই, তাহলে আমরা মনে হয় আগায় যেতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু আপনারা কি বিশাল একটা সমস্যায় পড়বো। খাল খননের এটা কি আসলে কোনো কার্যকর কোনো ভূমিকা রাখছে? মানে কোনো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি? মানে কোনটা? এই খাল খননের বিষয়টা যে না, মানে খাল খনন যেভাবে এখন করা হচ্ছে, এটা খুব একটা উপকার হবে, পানি নিষ্কাশন হবে, কিন্তু পানি ধরে রাখার তো কোনো কায়দা কানুন করতেছে না। এবং অনেক জায়গায় মাটি খাল কেটে মাটি নিয়ে যাচ্ছে, পার গুলি রাখতে হবে। তো পার যদি আপনি না রাখেন, যদি একটা প্ল্যান না থাকে, এবং শুধু খাল কাটলে তো হবে না, আপনি যে ছোট নদী, মাঝারি নদী, এইগুলিকে যদি আপনার নাব্যতা না আনতে পারেন, এগুলিকে যদি আপনার এখানে যদি নৌকা না চলে, ওখানে যদি বোট মানে ট্রলার না চলতে পারে, তাহলে তো কিছু হবে না। আপনার সবকিছু মিলে একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি থাকা উচিত, জলের ব্যাপারে, নদীর ব্যাপারে, এবং আমাদের কৃষির ব্যাপারে, ইকোনমির ব্যাপারে। এগুলো একটা বড় ধরনের স্ট্র্যাটেজি থাকবে, তার বিভিন্ন কম্পোনেন্ট থাকবে। সেইটার উদ্দেশ্যই হবে যে বাংলাদেশকে একটা আহ মানে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করা। আপনি দেখেন যে এই ইয়ারে মনে হয় আমাদের চলে যাবে, এলডিসি এটা চলে যাবে। আর রেডি? আমাদের যে এলডিসি এটা চলে গেলে আমরা কিন্তু অনেক রকমের ঝামেলায় পড়বো। এই আপনার বেশি ট্যাক্স দিতে হবে, অনেক জায়গায় সুযোগ সুবিধা যেটা পাইতেন আপনার এলডিসি হিসেবে সেটা পাবেন না। এখন সেটার জন্য কি আমরা প্রস্তুতি নিছি কিনা, বা এলডিসি কে পিছানো যাবে কিনা? এলডিসি এটা গ্রাজুয়েশনটা আমি তো মনে করি পিছানো উচিত, সামহাও চেষ্টা করা উচিত। সেটা সেটা কি করতেছে কিনা আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়? আমরা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ৩ মাস দেখলাম ক্যাম্পেইন করে বেড়াইলো, অ্যাকচুয়াল ডিপ্লোমেসি কি করছে? অ্যাকচুয়াল ডিপ্লোমেসি তো কোনো আমি দেখি নাই। খুব একটা রাষ্ট্রের কাজে খুব একটা লাগছে বলে মনে হয় না। তারপরে যাই হোক, আহ আছে একজন পররাষ্ট্রমন্ত্রী, এখন গ্লোবালি নাউন থাকবে, এই আর কি।